তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এনিওয়ান প্লিজ হাত তুলে? দেখা যাচ্ছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে যে প্রধান কোষ অঙ্গাণুটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। কি নাম? সেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। আমাদের মস্তিষ্ক যেমন বিভিন্ন ধরনের কাজগুলোকে আমরা কথা বলছি, আমরা কিছু দেখছি, আমরা কখন খাবো, যে আমরা যে চিন্তা করছি বা শরীরের যে বিভিন্ন কার্যকলাপগুলো আছে সেগুলো যেমন আমাদের হচ্ছে কি মস্তিষ্ক বা ব্রেন হচ্ছে কি কন্ট্রোল করছে, সেরকমই আমাদের কোষের বিভিন্ন যে ঘটনাগুলো কোষের মধ্যে ঘটে চলেছে সেইগুলোকে হচ্ছে গিয়ে কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গাণু রয়েছে, সেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। যেটা কোথায় থাকে? কোষের সাইটোপ্লাজমের মধ্যে থাকে। ঠিক আছে? এটা অনেকটা কোষ, কোষের ভেতরে থাকছে হচ্ছে নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের একটি নির্দিষ্ট গঠন হয়। কি রকমের গঠন হয়? নিউক্লিয়াসেরও ঠিক কোষের যেমন একটা গঠন, নিউক্লিয়াসেরও নিজস্ব একটা মেমব্রেন বা পর্দা থাকে, যেটাকে বলা হয় নিউক্লিয়ার এনভেলপ, যা বা খাম। এনভেলপের বাংলা তোমরা সবাই জানো, যে যেটাকে বলা হয় খাম, যেহেতু এটা বেষ্টন করে রয়েছে। কি বলা হচ্ছে? নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার পর্দা বলা হয়। নিউক্লিয় পর্দা তোমরা বইতে দেখতে পাবে। নিউক্লিয় পর্দা দ্বারা হচ্ছে গিয়ে বেষ্টন করে থাকে। আর এই নিউক্লিয় পর্দারই মাঝখানে বিভিন্ন জায়গায় বেশ কিছু ছিদ্র থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছ, সেগুলোকে বলা হয় নিউক্লিয়ার পোর। নিউক্লিয়াসের পোর, পোর মানে হচ্ছে কি ছিদ্র। ঠিক আছে? তো সেই নিউক্লিয় পোর থাকে, যে পোরগুলোর মধ্যে দিয়ে প্রধান কাজ কি, যে পোরগুলোর মধ্যে দিয়ে, ছিদ্রগুলোর মধ্যে দিয়ে কোষের সাইটোপ্লাজম থেকে কিছু জিনিস নিউক্লিয়াসের মধ্যে যাতে প্রবেশ করতে পারে, অথবা নিউক্লিয়াস থেকে কিছু জিনিস যাতে বাইরে বেরোতে পারে। মানে এগুলো হচ্ছে গিয়ে কিছু জিনিসকে নেওয়া বা কিছু জিনিসকে বাইরে, বাইরে বলতে কোষের সাইটোপ্লাজমে ছেড়ে দেওয়ার জন্য কাজ করে। তাহলে আমাদের কি আছে? নিউক্লিয়াসকে আবেষ্টন ঘিরে রয়েছে নিউক্লিয়ার এনভেলপ। সেই এনভেলপ বা নিউক্লিয় পর্দার গায়ে অজস্র ছিদ্র থাকে, যেটাগুলোকে বলা হচ্ছে নিউক্লিয় পোর। এই নিউক্লিয় এনভেলপ বা নিউক্লিয় পর্দা ছাড়া নিউক্লিয়াসের মধ্যে আরেকটা জিনিস রয়েছে, সেটাকে বলা হয় নিউক্লিওলাস নামক একটা অংশ থাকে। নিউক্লিয়াসের প্রধানত 4টি অংশে আমরা ভাগ করতে পারি: নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় জালক। তারপরে আমরা যদি একটা কোষের চিত্র চিন্তা করি, এটা যদি একটা কোষ হয়, কোষের মধ্যে যদি একটা নিউক্লিয়াস হয়, সেই নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে? একটা নিউক্লিয় লাস থাকবে। এটা হচ্ছে একটা নিউক্লিয় লাস, নিউক্লিয় পর্দার ভেতরে। আর কি থাকবে? নিউক্লিয় জালক থাকবে। এরকম ভাবে সুতোর মতো নিউক্লিয় জালক থাকবে নিউক্লিয়াসের ভেতরে। তাহলে 1 নম্বর পার্ট হচ্ছে নিউক্লিয় পর্দা, একটা হচ্ছে নিউক্লিয় পর্দা। 2 নম্বর হচ্ছে গিয়ে নিউক্লিয় লাস। 3 নম্বর হচ্ছে ক্রোম্যাটিন বা যেটাকে বলা হচ্ছে নিউক্লিয় জালক। এবং এই সব কিছু নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালকগুলো কোথায় থাকে? ঠিক সাইটোপ্লাজমের মতো একটা অর্ধতরল পদার্থ রয়েছে নিউক্লিয়াসের মধ্যে, যেটাকে বলা হচ্ছে নিউক্লিয় প্লাজম। নিউক্লিয় প্লাজম এখানে হচ্ছে কি মার্কিং করা নেই, কিন্তু এই ফোর্থ বা যেখানে হচ্ছে কি নিউক্লিওলাস বা ক্রোম্যাটিন বা নিউক্লিয় জালকটা থাকে, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয় প্লাজম। দ্যাট ইজ দ্য ফোর্থ কম্পোনেন্ট। তাহলে কি কি রইল? নিউক্লিয়াসের আমরা গঠন যদি দেখি, সেটা হচ্ছে কি 4টি অংশ নিয়ে গঠিত। 4টে বিভিন্ন পুরো নিউক্লিয়াসটাকে যদি ভাগ করা হয় বিভিন্ন তাদের কার্যকারিতা বা গঠনের দিক থেকে: নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালক, নিউক্লিয় লাস এবং নিউক্লিয় প্লাজম। তো নিউক্লিয়াসের প্রধান কাজ কি? নিউক্লিয়াসের প্রধান কাজ হচ্ছে গিয়ে কোষের গঠনকে এবং কোষের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা।
কোষের ভেতরে কি ধরনের কার্যকলাপ চলবে? সেলুলার অ্যাক্টিভিটি। সেলুলার অ্যাক্টিভিটি, সেল কাকে বলে? সেল হচ্ছে কোষ, কোষের ইংরাজি হচ্ছে কি সেল। সেলুলার অ্যাক্টিভিটি, কোষের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে হচ্ছে কি নিউক্লিয়াস। আবার কোষের গঠনটা কিরকম হবে? সেটা লম্বাকৃতি হবে, ডিমাকৃতি হবে, নাকি গোলাকার হবে? কোষের স্ট্রাকচার, কোথায় অঙ্গাণুগুলো থাকবে? তো এই যে ঘটনাগুলো, ব্যাপারগুলো, এগুলো পুরোটাই হচ্ছে কি নিয়ন্ত্রণ করছে হচ্ছে কি বিভিন্নভাবে নিউক্লিয়াসের ভেতরে উপস্থিত নিউক্লিয় জালক, এবং সেখান থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ, বিভিন্ন প্রোটিন তৈরি হয়, বিভিন্ন ধরনের আরএনএ তৈরি হয়। তোমরা এই নামগুলো পরে পড়বে। ডিএনএ রয়েছে কোষ নিউক্লিয়াসের মধ্যে। হ্যাঁ, কোষের নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? কোষের নিউক্লিয়াসের মধ্যে আমরা যে বলা হয় যে বংশগতির বাহক এবং ধারক, বা যে ডিএনএ এর কথা বারবার বলা হয়, ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের জেনেটিক বা আমাদের বংশগতির বিভিন্ন বার্তাকে বহন করে নিয়ে যায়। এই ডিএনএ কিন্তু থাকে আমাদের নিউক্লিয়াসের মধ্যে। ঠিক আছে? কোষের একটা নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে। আরেকটা খুব সামান্য অংশ ডিএনএ আমাদের আরেকটা অঙ্গাণুর মধ্যে থাকে। কেউ বলতে পারবে কোন সেই অঙ্গাণুটা? এনিওয়ান? মাইক্রোফোন অন করে। আমাদের কোষ অঙ্গাণুর নিজস্ব আরেকটা কোষ অঙ্গাণু আছে, যার নিজস্ব জেনেটিক মেটেরিয়াল বা জেনেটিক পদার্থ রয়েছে, বা তার নিজস্ব ডিএনএ রয়েছে। একটা কোষের মধ্যে দুটো অঙ্গাণু, একটা হচ্ছে নিউক্লিয়াস, যেটার মধ্যে আমাদের ডিএনএ রয়েছে, এবং যার প্রধান কাজ হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের যে আমাদের বিভিন্ন ধরনের সেলুলার বা আমাদের কোষীয় কার্যকলাপগুলোকে নিয়ন্ত্রণ করা। এবং ওই ডিএনএটা যেমন নিউক্লিয়াসের মধ্যে রয়েছে, যেটা আমাদের বংশগতির বার্তাকে বহন করে নিয়ে যাচ্ছে, সেরকম আর একটা অঙ্গাণুর মধ্যেও আমাদের হচ্ছে গিয়ে ডিএনএ উপস্থিত থাকে। কেউ বলতে পারবে? মাইটোকন্ড্রিয়া হবে। ইয়েস, কারেক্ট। দ্বিতীয় অঙ্গাণুটা হচ্ছে গিয়ে আরেকটা, সেটা হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, বা যেটাকে বলা হয় কোষের শক্তিঘর, মাইটোকন্ড্রিয়া বা কোষের শক্তিঘর। তাহলে হচ্ছে গিয়ে এর ভেতরেও, মাইটোকন্ড্রিয়ার ভেতরেও হচ্ছে কি কি থাকে? জেনেটিক মেটেরিয়াল বা ডিএনএ থাকে, ডিএনএ উপস্থিত থাকে। নিউক্লিয়াসের আরেকটা প্রধান কাজ কি? নিউক্লিয়াসের, ভেরি গুড, যে বললে, নিউক্লিয়াসের আরেকটা প্রধান কাজ কি? নিউক্লিয়াসের আরেকটা প্রধান হচ্ছে কি কাজ হচ্ছে কি রাইবোজোম তৈরি করা। রাইবোজোম, ভাবো, যেটা তোমরা হয়তো অঙ্গাণু হিসাবে পড়ছো, সেই রাইবোজোমটা কিন্তু তৈরি হচ্ছে কি নিউক্লিয়াসের মধ্যে, তারপরে বাইরে গিয়ে সেটা হচ্ছে গিয়ে যুক্ত হয়, এবং যার প্রধান কাজ হচ্ছে গিয়ে প্রোটিন সংশ্লেষে সাহায্য করা। সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এটা হচ্ছে কি গেল একটা ওভারঅল নিউক্লিয়াসের গঠন এবং নিউক্লিয়াসের কাজ। অন্যতম একটা আমাদের প্রধান অঙ্গাণু কোষের মধ্যে, যেটার মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম বা জিন বা ডিএনএ, এগুলো হচ্ছে কি কোথায় থাকে? আমাদের নিউক্লিয়াসের মধ্যে থাকছে। যে উত্তরটা দিল একদম কারেক্ট। সেটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমাদের কি থাকে? আমাদের আরেকটা ডিএনএ থাকে। আমাদের বেশ কিছুটা ডিএনএ, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ রয়েছে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড রয়েছে। এবং মাইটোকন্ড্রিয়ার গঠন যদি দেখা হয়, তোমরা সবাই জানো, আমি আর জিজ্ঞেস করছি না, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় হচ্ছে কি কোষের শক্তিঘর, পাওয়ার হাউস বলা হয় ইংলিশে। কি বলা হয়? পাওয়ার হাউস। সরি, লেখাটা হচ্ছে কি একটু বেঁকে যাচ্ছে। পাওয়ার হাউস হচ্ছে কি পাওয়ার হাউস অফ দ্য সেল। কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল। কেন? কারণ মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে গিয়ে শক্তি উৎপাদন করা। শক্তি, বা যেটাকে বলা হচ্ছে এনার্জি। এনার্জি বা শক্তি উৎপাদন করতে কোষের যে কাজগুলো করার জন্য অজস্র, প্রচুর পরিমাণে শক্তির দরকার পড়ে। তোমরা যে এখন বসে আছো, অবশ্যই হচ্ছে কি শক্তির দরকার পড়ছে। তোমরা যে কিছু শুনছো, কোষ থেকে যে, চোখের রেটিনা থেকে যে বার্তাটা মস্তিষ্ক অব্দি যাচ্ছে, সেই সব কিছুর পেছনেই একটা নির্দিষ্ট পরিমাণে শক্তির খরচ হচ্ছে। এবং সেই শক্তিটা যদি রাসায়নিক নাম হিসাবে যদি চিন্তা করা হয় বা জানতে চাওয়া হয়, তাহলে কি বলে সেটাকে? সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে এ টি পি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ট্রাই মানে তিন, ফসফেট, ইনঅর্গ্যানিক ফসফেটের তোমরা নাম শুনেছো।
বা এটা হচ্ছে গিয়ে অর্গানিক ফর্ম ফসফেটটার, আর তার সাথে একটা অ্যাডেনোসিন গ্রুপ হচ্ছে গিয়ে যুক্ত অবস্থায় থাকে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো এই কোষের কাজ কি, মাইটোকন্ড্রিয়ার কাজ কি, যে শক্তি উৎপন্ন করা, মানে এটিপি তৈরি করা। কিন্তু মাইটোকন্ড্রিয়ার যদি গঠনটা দেখা হয়, মাইটোকন্ড্রিয়ার গঠনের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা মাইটোকন্ড্রিয়াকে অন্যান্য কোষাঙ্গাণুগুলোর থেকে স্পেশাল বা একটু আলাদা রকমের ক্যারেক্টার বা তার চরিত্র নির্ধারণ করে। সেটা হচ্ছে গিয়ে কিছুই নয়, মাইটোকন্ড্রিয়ার চারপাশে যে পর্দাটা রয়েছে সেখানে একটা মাত্র পর্দার বদলে দুটো পর্দা থাকে। মাইটোকন্ড্রিয়ার একটা বাইরের দিকে পর্দা থাকে আর একটা ভেতরের দিকে পর্দা থাকে, যেগুলো বেসিক্যালি বিভিন্নভাবে এরকমভাবে ভাঁজ হতে হতে হয়ে থাকে, যেগুলোর নাম হচ্ছে, বলা হয় ক্রিস্টি। আঙুলের মতো, ফিঙ্গার লাইক প্রজেকশন বলা হয়, আঙুলের মতো এই ধরনের বিভিন্ন ভাঁজ থাকে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার ভেতরে, যেটা কি করছে মাইটোকন্ড্রিয়াকে, তাহলে মাইটোকন্ড্রিয়ার কটা পর্দা রয়েছে, একটা হচ্ছে বাইরের দিকে রয়েছে আউটার, আর একটা হচ্ছে গিয়ে ভেতরের দিকে রয়েছে যেটা হচ্ছে ইনার, মানে অন্তঃপর্দা আর একটা বহিঃপর্দা। কোষ পর্দার গঠন যদি তোমরা দেখেছো, তোমরা আগের ক্লাসে হচ্ছে গিয়ে বা তার আগের ক্লাসে আলোচনা হয়েছিল কোষ পর্দার গঠন, সেটা কি রকম, তার একটা হেড গ্রুপ রয়েছে আর ফ্যাটের একটা টেল বা লেজের মতো রয়েছে, এরকম অজস্র মাথা রয়েছে এবং তার সাথে হচ্ছে গিয়ে লেজ রয়েছে। ফসফোলিপিড বাইলেয়ারের কথা যখন আমরা চিন্তা করছি, কি থাকছে, এরকম বাইলেয়ার হচ্ছে গিয়ে থাকছে। ফর এক্সাম্পল এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার ধরে নিচ্ছি। এই ফসফোলিপিড বাইলেয়ারটা অনেক সময় ধারণা হয় যে বাইরের পর্দাটা মানে হচ্ছে গিয়ে খুব সম্ভবত এই জায়গাটা বাইরের আর এটা হচ্ছে গিয়ে ভেতরের, এইটা হয়তো ভেতরটা আর এইটা হয়তো ওপরটা, এটা হচ্ছে গিয়ে বাইরের দিকটা। কিন্তু অ্যাকচুয়ালি না, একদমই এই ধারণাটা ভুল। কোষের যে দুটো পর্দা, কারণ এটা তো একটা পর্দা, কোষের এই যে অন্তঃপর্দা এবং বহিঃপর্দাকে দেখা হয়, দুটো পর্দাই হচ্ছে গঠনগত দিক থেকে দেখতে গেলে এই যে ফসফোলিপিড বাইলেয়ারটার ছবিটা হচ্ছে কি আঁকা হয়েছে, বাইরের পর্দাটাও এরকম একটা ফসফোলিপিড বাইলেয়ার থাকে, আবার ঠিক ভেতরের পর্দাটাও ওরকমই একটা ফসফোলিপিড বাইলেয়ার হচ্ছে গিয়ে দ্বারা নির্মিত। মানে ঠিক দেখতে গেলে দুটো পর্দা একে অপরকে হচ্ছে গিয়ে এরকম ভাবে থাকে। এই কারণে অন্য সব কোষাঙ্গাণুগুলোর তুলনায়, সরি এখানে একটু হ্যাং করে গেছে, অন্যান্য কোষাঙ্গাণুগুলোর তুলনায় মাইটোকন্ড্রিয়ার এই যে পর্দার গঠন, এটা হচ্ছে অত্যন্ত ইউনিক বলে হচ্ছে গিয়ে ধরা হয়। তার কারণ এরকম একটা পর্দা দ্বিস্তরীয় পুরো ফসফোলিপিড বাইলেয়ারের মতো পর্দা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার ভেতরেও রয়েছে এবং মাইটোকন্ড্রিয়ার বাইরেও রয়েছে। তো মাইটোকন্ড্রিয়া যে শক্তিটা উৎপাদন করছে এবং এই ভেতরের অংশটাকে, এই ভেতরের অংশটাকে এই ভেতরের অংশটাকে এই জায়গাটাকে হচ্ছে গিয়ে বলা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। আর দুটো পর্দার হচ্ছে গিয়ে মাঝখানটাকে, দুটো পর্দার যে মাঝের জায়গাটা রয়েছে এখানটাকে হচ্ছে গিয়ে ইন্টার মেমব্রেন স্পেস, বা দুটোর মাঝে হচ্ছে গিয়ে অন্তস্থ পর্দা বা বাংলা এরকম একটা কিছু হচ্ছে গিয়ে সম্ভবত বলা হয়, কিন্তু ইংলিশ হচ্ছে কি ইন্টার মেমব্রেন স্পেস হচ্ছে কি ওইটাকে বলা হয়, যেখানেই বেসিক্যালি হচ্ছে কি এটিপি তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, সেখানে এই যে দুটো পর্দার মাঝের জায়গাটা রয়েছে এটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা আমরা একটু বাদে আলোচনা করব। এখানে তোমরা একটা যেটা ডান দিকের ছবিটা রাখা আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ মাইটোকন্ড্রিয়া স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে, ট্রান্সভার্স ইলেকট্রন মাইক্রোস্কোপে
80,000 গুণ বড় করে যদি দেখা হয় তাহলে মাইটোকন্ড্রিয়া, কোষের ভেতরে মাইটোকন্ড্রিয়াটা দেখতে অনেকটা এরকম লাগে। ছবিতে যেরকম দেখো ঠিক এরকম হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়াটা দেখতে হয়, যার একদম আউটার মেমব্রেন বা বাইরে একটা পর্দা রয়েছে, ইনার মেমব্রেন রয়েছে এবং আঙুলের মতো অজস্র ক্রিস্টি রয়েছে। আর তার মাঝে যে একটা অর্ধতরল পদার্থ রয়েছে সেটা হচ্ছে কি বেসিক্যালি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স বলা হয়। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন। এবং মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে গিয়ে শক্তি উৎপাদন করা। তাছাড়া তোমরা হয়তো পরবর্তী চ্যাপ্টারে পড়বে, সেটার নাম হচ্ছে টিসিএ সাইকেল, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। সেই টিসিএ সাইকেলটাও কিন্তু হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়, যেটা থ্রু দিয়ে প্রচুর পরিমাণে এটিপি তৈরি হয়। ঠিক আছে, তাহলে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? মাইটোকন্ড্রিয়া, যেটা একটু আগে বলছিলাম যে মাইটোকন্ড্রিয়ার যে দুটো স্তর থাকে পর্দার, সেটা কিন্তু দেখো ওপরের ছবিটা দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়ারই, এটা কিন্তু অন্য কোনো কোষের হচ্ছে কি বাইরের দিকের পর্দা নয়, কোষ পর্দা নয়। এটা মাইটোকন্ড্রিয়ারই বহিঃপর্দা আর মাইটোকন্ড্রিয়ারই অন্তঃপর্দা। এবং অন্তঃপর্দার মধ্যে অজস্র প্রোটিন থাকে। মাইটোকন্ড্রিয়া কি থাকে? অনেকগুলো প্রোটিন থাকে, যেগুলোর বিভিন্ন নামকরণ রয়েছে। ছবিটা দেখে যতটা কনফিউজিং লাগছে ততটা কনফিউজিংও নয়। এখানে তোমরা যদি নজর করো, দেখো ভালো করে, প্রথমে আমি তোমাদেরকে একটুখানি দেখতে বলবো, আমি এটা জাস্ট একটু অ্যাডভান্সই দেখাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে দেখো ওখানে লেখা আছে কমপ্লেক্স 1, রোমান 1 দেওয়া আছে, দেখো কমপ্লেক্স 1, আমার যদি পয়েন্টারটা দেখতে পাও। তারপরে রয়েছে কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4, এরকম বিভিন্ন ধরনের হচ্ছে কি চারটে তোমরা কমপ্লেক্সের নাম দেখতে পাচ্ছ। আর কি রয়েছে? এটিপি সিনথেজ, সিনথেসিস, সিনথেসিস মানে কিছু তৈরি করা। এটিপি সিনথেজ, এস রয়েছে, এটা একটা উৎসেচকের নাম। এটিপি সিনথেজ নামক হচ্ছে কি আরেকটা প্রোটিন হচ্ছে কি কিন্তু এখানে রয়েছে। এদের প্রধান কাজ কি? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স বা মাইটোকন্ড্রিয়ার ভেতরে প্রচুর পরিমাণে হাইড্রোজেন H+ আয়ন তৈরি হয়। ঠিক আছে, এই H+ আয়নগুলোকে, এই যে কমপ্লেক্সগুলো রয়েছে, ওদের আরো কাজ আছে, কিন্তু খুব সহজভাবে বলতে গেলে এই কমপ্লেক্সগুলো কি করে, ওই H+ আয়নগুলো সেগুলোকে কি করে, হাইড্রোজেনের H+, সেগুলোকে হচ্ছে গিয়ে ওই কোষের মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃপর্দার বহিঃপর্দার ওই মাঝের অঞ্চলটাতে ছেড়ে দেয়, ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয় খুব সহজভাবে। তার ফলে কি হয়? প্রচুর পরিমাণে H+ এই দুটো পর্দার মাঝখানে জমে যায়। তারপরে এটিপি সিনথেজ নামক যে প্রোটিনটা দেখতে পাচ্ছ নীল রঙের রয়েছে, সেই এটিপি সিনথেজ কি করে? ওটা একটা পাম্প। সেই পাম্পের কাজটা কি? ওই হাইড্রোজেন H+ যেগুলো জমা হয়েছে দুটো পর্দার মাঝখানে, সেগুলোকে আবার কোষের মধ্যে ঠেলে পাঠানো, কোষের মধ্যে নিয়ে নেওয়া। এবং ওই যে H+ অন্তঃপর্দা এবং বহিঃপর্দার মাঝের ইন্টারমেমব্রেন স্পেস থেকে যখন ঢুকবে, তখন যে শক্তিটা সে খরচ করবে, সেই শক্তিটাই বেসিক্যালি দরকার পড়বে একটা অ্যাডিনোসিন ডাইফসফেটকে অ্যাডিনোসিন ট্রাইফসফেটে কনভার্ট করতে। কি করতে? অ্যাডিনোসিন ডাইফসফেটকে অ্যাডিনোসিন ট্রাইফসফেটে কনভার্ট করতে, যেটা আমি লাল দিয়ে গোল করে দেখালাম। কি হলো তাহলে? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে প্রচুর পরিমাণে H+ তৈরি হচ্ছে। সেই H+ গুলো কোথায় চলে যাচ্ছে? দুটো পর্দার মাঝখানে চলে যাচ্ছে। এবং দুটো পর্দার মাঝখান থেকে আবার এটিপি সিনথেজ কি করছে? সেই H+টাকে ঠেলে ভেতরে পাঠাচ্ছে। সেই পাঠানোর সময় যে পরিমাণ শক্তির ব্যয় হচ্ছে বা যে পরিমাণ শক্তির দরকার পড়ছে, সেই শক্তিতে অ্যাকচুয়ালি দরকার হচ্ছে গিয়ে একটা এটিপি। এটিপির পুরো কথা অ্যাডেনোসিন ডাইফসফেট, ডাই মানে দুটো ফসফেট গ্রুপ আছে, আর ট্রাই হতে গেলে কি দরকার? 3টে ফসফেট। তার মানে ওখানে যে আরেকটা ফ্রি ফসফেট যেটা হচ্ছে কি থাকে, সেটাকে বলা হয় পিআই, ইনঅর্গানিক ফসফেট। সেই পিআই আরেকটা ফসফেট এডিপির সাথে কি হয়? জুড়ে যায়। এডিপির সাথে কি হয়? আরেকটা ফসফেট হচ্ছে কি জুড়ে গেল। যেই জুড়ে গেল তাহলেই সেটা পরিণত হলো, তৈরি করলো অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এই এটিপিটা মাইটোকন্ড্রিয়া থেকে বেরিয়ে এসে বা আমাদের কোষের মধ্যে যে বিভিন্ন প্রকার জৈবনিক প্রক্রিয়াগুলো চলছে, বিভিন্ন কাজ করছে,
সেই প্রত্যেকটার জন্য যেখানে এখানে আমাদের শক্তির দরকার রয়েছে, একটা বিশেষ বড় অংশের শক্তি হচ্ছে গিয়ে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে থেকে এই এটিপিটা হচ্ছে গিয়ে দিচ্ছে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই আমি হচ্ছে গিয়ে রাখছি। পরের দিনকে আমরা হচ্ছে গিয়ে আলোচনা করব যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে এই যে শক্তিটা এটিপিটা আসলে এই এইচ প্লাস গুলো এতগুলো হাইড্রোজেন আয়ন কোথা থেকে আসছে সেইটা নিয়ে আমরা একটু ছোট করে হলে আলোচনা করব। ঠিক আছে, নেক্সট ক্লাসে। তাহলে আরেকবার সাম আপ করার আগে আজকের মতো সেটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের ফাংশন আলোচনা হয়েছে। এবার মাইটোকন্ড্রিয়ার প্রধান ফাংশন কি? প্রচন্ড রকম ভাবে জেনারেট এটিপি। ঠিক আছে, আর একটা ঘটনা তোমরা এখানে হয়তো ইংলিশে দেখতে পাচ্ছ, আমি একটু হাইলাইট করলাম, অ্যাপোপ্টোসিস, APOPTOSIS, অ্যাপোপ্টোসিস। মাইটোকন্ড্রিয়ার একটা অন্যতম প্রধান ভূমিকা রয়েছে অ্যাপোপ্টোসিস মেকানিজমে। আমি এতবার অ্যাপোপ্টোসিস কথাটা বললাম কিন্তু এটাকে ব্যাখ্যা করলাম না। অ্যাপোপ্টোসিস কথাটা হচ্ছে গিয়ে, আমি আগে অ্যাপোপ্টোসিসের আরেকটা ইংলিশ টার্ম বলছি, সেটা হচ্ছে প্রোগ্রামড সেল ডেথ। মানে কোন একটা কোষের যে একটা নির্দিষ্ট সময় পরে তার মৃত্যু হবে। আমাদের শরীরে কন্টিনিউয়াসলি কোষ তৈরি হচ্ছে, আবার অনেকগুলো কোষ মারাও যাচ্ছে। সেই যে কোষটা মারা যাবে, সেই মারা যাওয়ার যে প্রসেসটা, পদ্ধতিটা, সেখানে হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাইটোকন্ড্রিয়া এমন কিছু কেমিক্যাল তৈরি করে বা আস্তে আস্তে এটিপির প্রোডাকশন কমিয়ে দিতে পারে, যার ফলে কি হয়, কোষ নিজেকে বেঁচে থাকার জন্য যা যা দরকার সেইগুলো আর আস্তে আস্তে করতে পারে না, এবং আস্তে আস্তে কোষটা মৃত্যু হয় আমাদের শরীরে বিভিন্ন যে কোষগুলো হচ্ছে। তো সেইগুলো হচ্ছে গিয়ে সেই পদ্ধতিটার নাম অ্যাপোপ্টোসিস। এই অ্যাপোপ্টোসিস কি কোনো আঘাতের দ্বারা হয়েছে? না, আঘাতের ফলে যে কোষটার মৃত্যু হয়নি, বা অন্য কোনো একটা মেডিসিন দিয়ে কি কোষটাকে মারা হচ্ছে, কোন একটা ওষুধ দিয়ে? না, শরীরের মধ্যে কন্টিনিউয়াসলি কিছু কোষ জন্মাচ্ছে কোষ বিভাজন পদ্ধতিতে, আবার কিছু কোষ হচ্ছে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে অ্যাপোপ্টোসিস মেকানিজমে, সেটাকে প্রোগ্রাম সেল। এই মেকানিজমটা, এই পদ্ধতিটা যদি ব্যাঘাত ঘটে তখন কি হবে? যে কোষটার মারা যাওয়ার কথা ছিল সে বেঁচে রয়েছে। ওরকম যদি 100টা কোষ ওরকম বেঁচে থাকে, আরো 100টা কোষ তৈরি হচ্ছে, তারা কি করবে? তাহলে ওই জায়গায় একটা কোষ আস্তে 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 কোষগুলো কি হবে, ওই জায়গায় জমতে থাকবে, যেটা কিন্তু বেসিক্যালি খুব সহজভাবে বলতে গেলে টিউমারের আকার ধারণ করতে পারে। ওয়ান অফ টাইপ অফ টিউমার, যে কোষগুলো যেগুলো মারা যাওয়ার কথা সেগুলো মরছে না, কিন্তু কোষ তৈরি হয়ে যাচ্ছে। তার ফলে কি হবে, সেখানে অজস্র কোষ জমতে জমতে বা যেখানে থাকতে থাকতে একটা টিউমারের আকার নিতে পারে, সেটা পরবর্তীকালে ক্যান্সারের দিকেও চলে যেতে পারে। কিন্তু অ্যাপোপ্টোসিস মেকানিজমটা হচ্ছে গিয়ে এটাই, যে মাইটোকন্ড্রিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কোষের মৃত্যুতে। ঠিক আছে, প্রোগ্রাম সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস মেকানিজমে। আজকের মতো এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা আছে? এনিওয়ান?